দর্শক, খেলা কিন্তু জমে উঠেছে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার। এই খেলাটি কিন্তু কেবলমাত্র এক মুস্তাফিজুর রহমানকে দিয়েই শুরু হয়েছে এবং খেলাটি যে আসলে সেখান থেকে শুরু হয়েছে আসলে এরকম না। এটার উৎস আরো অনেক আগেই। মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ এই খেলায় অংশগ্রহণ করেছে মাত্র। T20 वर्ल्ड कप जो है उस हवाले से हमने बड़ा वाज़ेह स्टैंड लिया है कि हम हिंदुस्तान के ख़िलाफ़ जो मैच है वो नहीं खेलेंगे, क्योंकि पाकिस्तान ने कहा कि ये खेल का मैदान है, ये सियासत नहीं है। खेल के मैदान में सियासत बिल्कुल नहीं होनी चाहिए। हमने ये एक बड़ा सोच समझ के हमने स्टैंड लिया है और इस हवाले से हमें बांग्लादेश के साथ पूरी तरह खड़े होना चाहिए इंशाअल्लाह। ভারত যতই নিজেদেরকে কুল দেখানোর চেষ্টা করুক, ভারত কিন্তু এখন একটা চাপের মুখে আছে বলা যায়। তো এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি বা অনুধাবন করা উচিত এই মুহূর্তে আমাদের, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ এবং ভারত, দুঃখিত, বাংলাদেশ এবং পাকিস্তান একজোট হয়ে কাজ করলে যে ভারতের উপর কি পরিমাণ টেনশন প্রয়োগ করা যায়, এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়। তো স্বভাবতই ভারতে ১৯৭১ সালে আমাদেরকে সাহায্য নিয়ে আমাদের আসলে আহ হয় ঠিক আছে, তারা এটা তাদের একটা গ্রেট কাজ ছিল। বাঙালিদের পাশে না দাঁড়ালে হয়তো বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধটা এত সহজ হতো না। কিন্তু আপনি এই যে জিনিসটা আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি, তা হচ্ছে গিয়ে আহ ভারত যে চাপটা হচ্ছে এখন, এটা তো জাস্ট কেবলমাত্র একটি খেলা নিয়ে। হয়তো ভারতের স্বাধীনতার জন্য এরকম কোনো হুমকির সৃষ্টি হচ্ছে না। তো যদি ১৯০০ পাকিস্তান এবং বাংলাদেশ এক থাকতো, তখন হতো ভারতের যে বিচ্ছিন্নতাবাদী যে সেভেন সিস্টার্স আছে, সেটা কিন্তু একটা থ্রেডের মুখে চলে যেত। তো সেখান থেকেই ভারত আসলে সবসময় বাংলাদেশ এবং পাকিস্তানকে আলাদা করতে চেয়েছে। তো কৃতজ্ঞতার পাশাপাশি আমাদের এই জিনিসটাও আমাদের মনে রাখা উচিত। আহ তাহলে আমরা বুঝতে পারবো যে ভারতের প্রতি আমাদের কৃতজ্ঞতাটা কতটুকু পরিমাণ হওয়া উচিত। তো আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। আহ এই মুহূর্তে আমরা পাকিস্তানকে পাশে পাচ্ছি, সেই জন্য পাকিস্তান সরকার এবং পিসিবিকে ধন্যবাদ। কিন্তু আহ ঠিক যেই কারণে ১৯৭১ সালে ভারত আমাদেরকে সাহায্য করেছিল, পাকিস্তানও কিন্তু এখন যে আমাদের পাশে দাঁড়িয়েছে, তাদেরও কিন্তু ওই অবস্থানটা ওই রকমই। এরকম না যে পাকিস্তান আমাদের আলাদা করে খুব বিশেষ বন্ধু, না, ব্যাপারটা একদমই এইরকম না। ব্যাপারটা হচ্ছে গিয়ে এইখানে এই অ্যাডভান্টেজটা বাংলাদেশ এবং পাকিস্তান কাজ করলে ভারতের উপর চাপ প্রয়োগ করা যায়। পাকিস্তান যখন সুযোগটা পেল, তখন পাকিস্তান এই সুযোগটা নিচ্ছে। তো সেখান থেকে পাকিস্তানকে ধন্যবাদ, এবং আমাদের এই ধন্যবাদ এবং কৃতজ্ঞতাটুকু ওই পরিমাণ পর্যন্তই হওয়া উচিত। ভারত হোক বা পাকিস্তান, কেউ আমাদের খুব ভালো বন্ধু নয়, কেউ আমাদের শত্রু, আমরা চাই না কেউ আমাদের শত্রু হোক। কিন্তু আমরা আমাদের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ সবসময় চিন্তা করতে হবে। বাংলাদেশ ফার্স্ট। আমার দেশের সার্বভৌমত্বের জন্য, আমার দেশের স্বার্থের জন্য আমাদের যখন তাকে দরকার তাকে ব্যবহার করতে হবে। তবে এখানে একটা ফ্যাক্টর আছে। ফ্যাক্টরটা হচ্ছে গিয়ে, বাংলাদেশ চাইলেও আর কখনো ১৯৭১ সালের আগে যে ফেরত যেতে পারবে না। চেতনাবাজরা যতই বলুক বাংলাদেশ পাকিস্তান হয়ে যাচ্ছে, না, বাংলাদেশ আর কখনো পাকিস্তান হবে না। এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। এটা হচ্ছে গিয়ে জার্মানির বার্লিন ওয়াল ভেঙে দুই জার্মানি এক হয়ে যাওয়ার মতো। বাংলাদেশ এবং পাকিস্তান তাদের ভৌগোলিক সীমারেখা এত কাছাকাছি নয় যে তারা চাইলেই যারা বাংলাদেশকে পাকিস্তান করে ফেলবে বা এরকম কনসেপ্টে যারা বিশ্বাস করে, তারা করে ফেলতে পারবে। এটা আমি একদমই বিশ্বাস করি না। তবে আমি বিশ্বাস করি বাংলাদেশ এবং পাকিস্তান চাইলে একসাথে কাজ করে, চীনকে সাথে নিয়ে যদি বাংলাদেশ, পাকিস্তান, চীন একসাথে কাজ করে, তাহলে বাংলাদেশের যে সম্ভাব্য থ্রেট, আপনি যদি হায়দ্রাবাদের ইতিহাস দেখেন, আপনি সিকিমের ইতিহাস দেখেন, আমাদের লেনদুব দর্জির খুব কাছাকাছি পর্যায়ে চলে গেছিল শেখ হাসিনা। তো সেই দিক থেকে বাংলাদেশের জন্য ভারত বরাবর একটি থ্রেট, এবং ভারত আমাদেরকে সবসময় দমিয়ে রাখতে চাইবে তার জিওপলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্যই। কারণ ভারতের বিজিবি প্রকাশিত অখণ্ড ভারত ম্যাপ যদি দেখেন,
তাদের সেই সুপ্ত কামনা কিন্তু বিজিবির বিভিন্ন বার্তায় বেরিয়ে আসে। তো সেই জন্য আমাদের এই সম্ভাব্য থ্রেট মোকাবেলায় আমাদের দরকার, আসলে চীন এবং পাকিস্তানকে আমাদের দরকার। তারা যে খুব মানে আমাদের বন্ধু হবে, চীন কিন্তু বরাবরই কৌশলী। আপনি যদি কৌশলগত অবস্থান আপনার যদি ঠিক না হয়, তাহলে কিন্তু আপনি আবার চীনের ফাঁদেও পা দিতে পারেন। তো কোনো দলের ফাঁদে পা দেওয়াটা হচ্ছে গিয়ে বুদ্ধিমানের কাজ হবে না। সেই জন্য আমি বিশ্বাস করি জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশের অবস্থান সবসময় ক্লিয়ার রাখতেন, যে দাম্ভিকতা, আমাদের হচ্ছে গিয়ে যে সার্বভৌমত্বের যে ব্যাপার, আমাদের যে রাষ্ট্রীয় মর্যাদা, এই জিনিসগুলোর প্রতি আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। তো খেলায় ফেরত আসি। খেলাটা আসলে খুবই জমে উঠেছে, যতটা না মাঠে তার চেয়ে বেশি হচ্ছে গিয়ে মাঠের বাইরে। আমার আসলে এই বাংলাদেশ যে স্ট্যান্সটা নিয়েছে, এটা আসলে আমার খুবই পছন্দ হয়েছে। কারণ একটা বিশ্বকাপ না খেললে আসলে খুব কিচ্ছু যায় আসে না, হয়তো আর্থিক ক্ষতি হবে, কিন্তু বিশ্ব ক্রিকেট বাংলাদেশের এই অবস্থানটাকে অনেক বছর মনে রাখবে। পাকিস্তানকে ধন্যবাদ। আমার হচ্ছে হয়তো একটা সময় আমার মনে হয়েছিল পাকিস্তান হয়তো সেই রকম বোল্ড কোনো স্টেপ নিবে না, তারা হয়তো হুমকি দামকি দিয়ে শেষ পর্যন্ত আবার মাঠে চলে আসবে, এরকম একটা শঙ্কা আমার পাকিস্তানের উপর ছিল। আমি পাকিস্তানের এই তাদের এই বর্তমান অবস্থানটা আমার আমার পছন্দ হয়েছে, বাংলাদেশের জন্যই হয়তো পছন্দ হয়েছে। কিন্তু আমার আসলে একটু আমার মধ্যে দ্বিধা কাজ করছিল যে তারা আসলে ওইরকম বোল্ড অবস্থান নিবে কিনা, বা নিলেও কতটুকু নিবে। আসলে তাদেরও দরকার। তারা বিসিসিআই থেকে অনেক বছর তারা নিপীড়নের শিকার। তারা পিসিবির বর্তমান যে চেয়ারম্যান নাকভি থেকে যখন ভারত ট্রফি কালেক্ট করেনি, এটা কিন্তু তিনি তার ইগোতে হার্ট হয়েছে। তো তিনি যে কোনো মূল্যে একটা শিক্ষা ভারতকে দিতে চাইবেন, এটাই স্বাভাবিক। এখন হয়তো খুব মানে ভালো একটা সুযোগ সৃষ্টি হয়েছে। তো সেই সুযোগটা স্বভাবতই পাকিস্তান ছাড়া করতে চাইবে না। তো যাই হোক, সবকিছু হলো মুস্তাফিজুর রহমান থেকে। আর আই থিঙ্ক এই ঘটনাটার জন্য হলো মুস্তাফিজুর রহমানের নামটা, মুস্তাফিজুর রহমান একজন ভালো খেলোয়াড়, ভালো পেসার, কিন্তু এই কাণ্ডটার জন্য এটাকে আমরা হয়তো বলতে পারি মুস্তাফিজুর এফেক্ট। এই মুস্তাফিজুর এফেক্টের যেটা হচ্ছে গিয়ে বাটারফ্লাই এফেক্টের মতো একটা ছোট্ট একটা ঘটনা থেকে শুরু হয়ে এটা একদম কি পর্যায়ে যেতে পারে, এটা হয়তো ভারত কোনোদিন কল্পনাও করেনি। ভারত হয়তো তার ওই সিদ্ধান্তগুলোকে হয়তো তারা এখন তাদের বোকামি মনে করছে। তো যাই হোক, এই জন্য এই কাণ্ডটার জন্য হয়তো মুস্তাফিজকে মানুষ অনেকদিন স্মরণ করবে, বিশ্ব ক্রিকেট তাকে অনেকদিন মনে রাখবে। আর বাংলাদেশের এই অবস্থানের কারণেই পরবর্তীতে ক্রিকেটীয় অঙ্গনে বাংলাদেশের মর্যাদা কিন্তু কমেনি, বাংলাদেশের মর্যাদা কিন্তু বেড়ে গেছে। আপনি বিভিন্ন বোর্ড যখন ভবিষ্যতে বাংলাদেশের সাথে আলোচনা করবে, তারা কিন্তু ওই জিনিসটা মাথায় রাখবে যে বাংলাদেশ তার অবস্থান ক্লিয়ার করতে পারে, বাংলাদেশের একটি শক্ত মেরুদণ্ড আছে। এটা হয়তো একদিনে বোঝা যাবে না, এটা বুঝতে অনেক সময় লাগবে, কিন্তু এটা দরকার ছিল। কখনো কখনো আপনি যদি হারানোর বই ছাড়তে না পারেন, আপনি কখনো জিততে পারবেন না। তো ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বাংলাদেশ সরকারকে এরকম একটি অবস্থানের কারণে। জানি না অন্য কোনো সরকার থাকলে তারা কিভাবে এটাকে ফেস করতো। বর্তমান সরকারের যে কতগুলো, হ্যাঁ তাদের অনেকগুলো সমালোচনা থাকতে পারে, কিন্তু তাদের কতগুলো যে মানে ভালো ভালো যে কয়েকটা কাজ আছে, তারা হচ্ছে কি বিশ্ব রাজনীতি থেকে বাংলাদেশের অবস্থানটা যেভাবে ক্লিয়ার করেছে, এই কতগুলো জিনিসের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা থাকবে আজীবন। আমরা আমাদের এই নুয়ে পড়া জাতি, একটি শক্ত জাতি হিসাবে দাঁড়ানোর পিছনে এই ইউনূস সরকারের অবদান অপরিসীম। কারণ গত 16-17 বছর ধরে যে নতুন পররাষ্ট্রনীতি বাংলাদেশ সরকার গ্রহণ করেছে, মাথা আসলে হ্যাট হয়ে যেত। সেইখান থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে। জানি না আগামী সরকার কি করবে, কিন্তু আমরা বাংলাদেশের তরুণ প্রজন্ম এইরকম হ্যাডাম নিয়ে আসলে বাঁচতে চাই।
আমরা আমাদের সার্বভৌমত্বকে সম্মান করে মাথা উঁচু করে বাঁচতে চাই। মৌলবী চির উন্নত মমশির ইনকিলাব জিন্দাবাদ। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিয়ে ধরিত্রীর